ক্লিকের এবারের নিবেদন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের গল্প হীরা মানিক জলে। পরিচালনায় সৌভিক সাহা। শুরু হচ্ছে হীরা মানিক জলে দ্বিতীয় পর্ব। প্রথম পর্বে শুনেছেন সুন্দরপুরের প্রাচীন মুস্তাফি জমিদার বংশের ছেলে সুশীল। এবারই ছেলেরা চিরকালই বাড়ির সম্পত্তিতেই আয়েশ করে কাটিয়েছে। তাদেরই দৌহিত্র বংশ রায়বাড়ির ছেলে অবনী গ্রামে এসে মহা ধুমধামে কালী পুজো করে সবাইকে তাক লাগিয়ে দিল। দুই বংশের তুলনা নিয়ে গ্রামের লোকেদের নানা কথা সুশীলের কানে আসে। তার ভালো লাগে না। সুশীল ডাক্তারি পড়তে কলকাতায় গিয়ে দেখল ক্লাস আরম্ভ হতে এখনো মাস চারেক দেরি। একদিন সন্ধেবেলা গড়ের মাঠে সে বসে আছে। একটি লোক তার কাছে দেশলাই আর দুয়ানা পয়সা চেয়ে নিল। সে জাহাজে খালাসির কাজ করত। লোকটি সুশীলকে কিছু গোপন কথা বলতে চায়। পরদিন সন্ধেবেলা গড়ের মাঠে অনেকক্ষণ অপেক্ষার পর লোকটি এলো। তার পায়ে ব্যান্ডেজ বাঁধা, ব্যান্ডেজ রক্তে ভিজে উঠেছে। এরপর শুনুন দ্বিতীয় পর্ব। এই পায়ে কি হয়েছে তোমার? এই জন্যই দেরি হয়ে গেল বাবুজি। বাড়ি থেকে বেরিয়েছি আর একটা ভারী হাতে ঠেলা গাড়ি পায়ের ওপর এসে পড়ল। দুজন লোক ঠেলছিল বাবু। আমার লোকদের সঙ্গে তাদের মারামারি হয়ে গেল। এই বসো 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 বসো। এই পায়ে তো দেখছি সাংঘাতিক লেগেছে। আরে আজকে তো না এলেই পারতে। না এলে আপনি তো হারিয়ে যেতেন বাবু। আপনাকে আর পেতাম কোথায়? রিক্সা করে এসেছি বাবুজি। দাঁড়িয়ে থাকতে পারছি না বাবু। লোকটা ঘাসের ওপরে বসে পড়ল। আজ তো অন্ধকার হয়ে গেল বাবুজি। আজ আর কোনো কাজ হবে না। লোকটা কথা বলবে, সুশীল শুনবে। এতে দিনের আলোর কি দরকার সুশীল বুঝতে পারল না। বলল, কি কথা বলবে বলেছিলে? বলেই যাও না। লোকটা ধীরে ধীরে চাপা গলায় অনেক কথা বললে। বাবুজি, আমার বাড়ি আগে ছিল পশ্চিমে, কিন্তু অনেক দিন থেকে আমি এই বাংলাদেশে আছি। এখানে বাঙালি খালাসিদের সঙ্গে কাজ করে বাংলা শিখেছি। লোকটির নাম জামাতুল্লাহ। একবার সে কয়েকজন তেলেগু লস্করের সঙ্গে একটা জাহাজে কাজ করেছিল। তারা মাদ্রাজ থেকে ডাচ ইস্ট ইন্ডিজের বিভিন্ন দ্বীপে নারকেল কুচি বোঝাই করে নিয়ে যেত। একবার তাদের জাহাজ ডুবো পাহাড়ে ধাক্কা লেগে অচল হয়ে পড়ে। সৌরাবায়া থেকে তাদের কোম্পানির অন্য জাহাজ এসে তাদের জাহাজের মাল তুলে নিয়ে যাওয়ার আগে 7 দিন ওরা সেইখানে পড়েছিল। একদিন সমুদ্রের বিষাক্ত কাঁকড়া খেয়ে জাহাজ শুদ্ধ লোকের কলেরা হলো। এই পর্যন্ত শুনে সুশীল জিজ্ঞেস করল, সবার কলেরা হলো? কেউ বাদ ছিল না বাবু। খাবার পাওয়া যেত না। পাহাড়ের একটা গর্তে কাঁকড়া পেয়ে সেদিন ওরা তাই ধরেছিল। ছোট ছোট লাল কাঁকড়া। দুজন বাদে বাকি সব সেই রাত্রেই মারা গেল। বাবুজি, সেই রাতের কথা ভাবলে এখনো ভয় হয়। 17 জন দিসি লস্কর আর 2 জন অলন্দাজ সাহেব, একজন মেট আর একজন ইঞ্জিনিয়ার সেই রাত্রে সাবাড়। আর রইলাম বাকি কাপ্তান আর আমি। তারপর জাহাজের কাপ্তান আমায় বললে, মোড়াগুলো টান দিয়ে ফেলে দাও জলে। আমি বললাম, আমি মুর্দা ফরাস নই সাহেব, ও আমি ছোঁবো না। সাহেব আমাকে গুলি করে মারতেন। আমি গিয়ে ডেকের ঢাকনি খুলে হোল্ডের মধ্যে লুকোলাম। সেই রাত্রে কাপ্তান সাহেব খুব মদ খেয়ে চিৎকার করে গান গাইছে। সেই সময় আমি জাহাজের বোট খুলে নিয়ে নামাতে গেলাম। জাহাজ থেকে বোট নামাবার সাথে সাহেবের মদের নেশা ভাঙল না। তাই নিস্তার। ডেকের উপরে তখন 2টো মুর্দা পড়ে রয়েছে। আর মরণের বীজ জাহাজের সব জায়গায় ছড়ানো বাবুজি।
পাছে কলেরা হয় সেই ভয়ে কিছু খায়নি সকাল থেকে। না খেয়ে আর ভয়ে দুর্বল হয়ে পড়েছি বাবু। সেই সময় দূরে ডাঙা দেখা যাচ্ছিল। দুপুরের দিকে আমি লক্ষ্য করেছিলাম। সারা রাত নৌকো বাইবার পর ভোরে এসে বোট ডাঙায় লাগলো। আমি নেমে দেখি ডাঙায় ভীষণ জঙ্গল বাবুজি। ওদেশের সব দ্বীপেই এই ধরনের জঙ্গল। কোনো দিকে লোকের কোনো চিহ্ন নেই বাবু। বোট ডাঙায় বাঁধলাম আর তারপর জঙ্গলের মধ্যে দিয়ে দুদিন খালি হাঁটতেই লাগলাম। শুধু গাছের কচি পাতা আর এক রকমের ফল খেতাম। কি এক রকমের টক মিষ্টি মেশানো স্বাদ বাবু। মানুষের বসতির সন্ধানে ঘুরে বেড়াতে বেড়াতে জঙ্গলের মধ্যে এক জায়গায় এসে হঠাৎ একেবারে অবাক হয়ে গেলাম বাবুজি। সামনে বিরাট বড় একটা সিং দরজা, কিন্তু বড় বড় লতা পাতা উঠে একেবারে ঢেকে ফেলে দিয়েছে বাবু। সিং দরজার পর একটা বড় পাঁচিলের আরো খানিকটা গিয়ে একটা বড় মন্দির। তার চূড়োটা ভেঙে পড়েছে বাবু। মন্দিরের গায়ে দেব দেবীর মূর্তি বলে মনে হলো। আমি তো ভারতের লোক, দেব দেবীর নানা রকম মূর্তি আমি চিনি বাবু, কিন্তু এ ঠিক কোন দেবদেবী বুঝতে পারিনি বাবুজি। তবে ওই রকম বলেই মনে হলো বাবু। অবাক হয়ে সে আরো ঘুরে ঘুরে দেখল এই জায়গাটা একটা বহুকালের পুরনো শহরের ভগ্ন স্তূপ মনে হলো। কত মন্দির, কত ঘর, কত পাথরের সিংহ দরজা এই গভীর বনের মধ্যে বড় বড় দড়ির মতো লতার নাগপাশ বন্ধনে জড়িয়ে কত যুগ ধরে পড়ে রয়েছে। বিষধর সাপের আড্ডা সর্বত্র। একটা বড় ভাঙা মন্দিরে সে পাথরের প্রকাণ্ড বড় মূর্তি দেখেছিল। প্রায় 8-10 হাত উঁচু মূর্তি বাবুজি। আর তখন সন্ধ্যা আসবার আর বেশি দেরি নেই। মনে বড় ভয় হয়ে গেল বাবু। এসব প্রাচীন কালে শহর নগর, না জানি জিন পরি কি সব থাকে এখানে। তেলুগুরা ওদের ভাষায় বলে বিম্ভমুনি। বিম্ভমুনি বড় ভয়ানক জিন বাবুজি। আমি শুনেছি হিন্দুদের পুরোহিত মারা যাওয়ার পর বিম্ভমুনি হয় বাবু। এই গহন অরণ্যের মধ্যে জনহীন পরিত্যক্ত বহু প্রাচীন নগরীর অলিতে গলিতে ঝোপে ঝোপে ধূম্রবর্ণ বিকট আকার কত যুগের বুভুক্ষ বিম্ভুমনির দল সন্ধ্যার অন্ধকার পড়বার সঙ্গে সঙ্গে শিকারের সন্ধানে জেগে ওঠে আর হাঁক পাড়ে, मैं भूखा हूं। তাদের নাগালে পড়লে কি আর রক্ষে আছে বাবুজি। ওখান থেকে পালানোই একমাত্র বাঁচবার পথ। সুশীল এক মনে শুনছিল। পালিয়ে গেলে কোথায়? সেই জঙ্গলের মধ্যে দিয়ে আবার 2-3 দিন ধরে হাঁটতে লাগলাম। তারপর হেঁটে সমুদ্রের ধারে এসে পৌঁছলাম। জাহাজে উঠবো এসে এই তখন খেয়াল। আবার সেই মরা ভর্তি জাহাজে কেন? বুঝলেন না বাবুজি, যদি জাহাজে উঠি তবে তো দেশে পৌঁছবার ঠিকানা মেলে, নাই তো সেই জঙ্গলি মুলুকে যাবো কোথা? চারিধারে সমুন্দর। যদি জাহাজ না পাই তবে সেই জঙ্গলি মুলুকে না খেয়ে মরতে হবে, নাই তো জঙ্গলি লোকেরা খুন করে ফেলবে বাবুজি। তখন এমন ডর যে রাতে ঘুমোতে পারি না। একদিন বিরাট একটা বন মানুষের হাতে পড়তে পড়তে বেঁচে গেলাম বাবু। নসিবের জোর খুব বাবু।
वैसा जानवर যে দুনিয়ায় আছে তা আমি জানতাম না বাবু। গাছের উপর অনেক বনমানুষ ছিল, ধাড়িটা আমায় দেখতে পেলে না বাবুজি, দেখলে আর বাঁচতাম না। সুশীল ভাবল, লোকটা মিথ্যে বলছে না সত্যি বলছে, ওর এই বন মানুষের কথা তার একটা বড় পরীক্ষা। সুশীল জন্তু জানোয়ার সম্বন্ধে কিছু পড়াশোনা করেছিল। বাড়িতে আগে নানা রকম পাখি, বিজি, খরগোশ, সজারু আর বাঁদর পুষত। গাঁয়ের লোক ঠাট্টা করে বলতো মুস্তাফিদের চিড়িয়াখানা। এই সম্বন্ধে ইংরেজি বইও নিজের পয়সায় কিনেছিল। কত বড় বন মানুষ? খুব বড় বাবুজি। ইন্দোরের পালোয়ান রাম নকিব সিং, ওর চেয়েও ওদের একটা বাচ্চার গায়ে জোর বেশি। নিজের आंख से দেখলাম বাবু। কি করে দেখলে? सिर्फ हाथ और पा दिए डाल फाल को फाड़ देता है पूरा। আমার মাথার উপর গাছপালার ডালগুলো তো বন মানুষে বিলকুল ভর্তি হয়ে গিয়েছিল বাবু। আচ্ছা, তবে তো তুমি ওই সুমাত্রা দ্বীপে কিংবা বর্নিওতে গিয়েছিলে, কিংবা ওর কাছাকাছি কোনো একটা ছোট দ্বীপে। তুমি যে বন মানুষের কথা বলছো ওটা হচ্ছে ওরাং ওটাং। ও ছাড়া আর কোনো বন মানুষ ও দেশে থাকবে না। লোকটা ভীষণ অবাক হয়ে সুশীলের মুখের দিকে চেয়ে বলে উঠল, আচ্ছা রুকিয়ে রুকিয়ে বাবুজি, একটু দাঁড়ান। কি জায়গার নাম করলেন আপনি? সুমাত্রা আর বর্নিও। ও বাবুজি, আপনি বহুত পড়া লিখা আদমি। এই নাম কতকাল শুনিনি জানেন? আজ 10-12 বছর। শেষের নামটা কি বললেন যেন বাবুজি? বর্নিও। বর্নিও না? হ্যাঁ ঠিক ঠিক। সুলুসির নাম জাহাজি চার্টে দেখবেন। সুলুসির কাছাকাছি, এপার ওপার। কেন জানেন বাবুজি? এই নাম শুনলে আমার বহুত কথা মনে পড়ে যায়, তাজ্জব সব কথা। আজ দেখছেন আমায় এই গড়ের মাঠে বসে 2-1 পয়সা ভিক্ষে করছি, কিন্তু আমি আজ, আচ্ছা সে কথা এখন থাক। তারপর কি করলে বলো না? জঙ্গল থেকে এসে উঠলে আবার ওই জাহাজে? হ্যাঁ উঠলাম। সেই কাপ্তান তখন মদ খেয়ে বেহুশ হয়ে নিজের কেবিনে চাবি দিয়ে ঘুমোচ্ছে। আমি তো আগে ভাবলাম বোধহয় মরে গিয়েছে। মড়াগুলো কতক কাপ্তান ফেলে দিয়েছে, কতক তখনও রয়েছে। ভীষণ বদ গন্ধ আর সেই গরম। আমি জাহাজের কিছু খেতে পারি না কলেরার ভয়ে। ডাঙায় গিয়ে মাছ ধরতাম আর কচ্ছপ। আচ্ছা, কাপ্তেন বেঁচে ছিল? বেঁচে ছিল, কিন্তু বেচারির মগজ খারাপ হয়ে গিয়েছিল একেবারে। তখনকার দিনে তো আর বেতার ছিল না। আমাদের জাহাজে যে ওয়সা হয়ে গেল সে খবর কোথাও দেয়া যায়নি। ওসব দিকের সমুদ্রে জাহাজ বেশি চলাচল করে না, জাহাজের লাইন নয় ওটা। 11 দিন পরে সৌরাবায়া থেকে জাহাজ যাচ্ছিল। তারা আমাদের আগুন দেখে এসে জাহাজে তুলে নিয়ে বাঁচায়। কিসের আগুন? ওই ডুবো পাহাড়ের খানিকটা ভাটার সময় বেরিয়ে থাকতো বাবু। ওই পাটের বস্তা জ্বালিয়ে সেখানে রোজ আগুন করতাম, যদি অন্য কোনো জাহাজের চোখে পড়ে যায়। আর তাতেই বাবু বেঁচে গেলাম। এ পর্যন্ত শুনে সুশীল বুঝতে পারল না লোকটার ভাগ্য কিসে ফিরেছিল। তবে ওর কথার ধরন থেকে সুশীলের মনে হলো লোকটা মিথ্যে কথা বলছে না। কিন্তু এইবার লোকটা যে কাহিনী বলল তা শেষ পর্যন্ত শুনে সুশীল বিস্মিত ও মুগ্ধ হয়ে গেল। অল্পক্ষণের জন্য সারা ঘরের মাঠ, এমনকি বিরাট কলকাতা শহরটাই তার চোখের সামনে থেকে বেমালুম মুছে গেল। যেন বহু দূরের কোনো বিপদ সংকুল নীল সমুদ্রে সে একা পাড়ি জমিয়েছে, বহুকালের লুকোনো হিরে মানিকের সন্ধানে। পৃথিবীর কত পর্বতে, মরুতে, অরণ্যে অজানা স্বর্ণরাশি মানুষের চোখের আড়ালে আত্মগোপন করে আছে। বেরিয়ে পড়তে হবে,
বেরিয়ে পড়তে হবে সেই লুকোনো রত্নভাণ্ডারের সন্ধানে, নয়তো অফিসের দূরে দূরে মেরুদণ্ডহীন প্রাণীদের মতো ঘুরে ঘুরে সেলাম বাজিয়ে এই চাকরির সন্ধান করে বেড়ানোই যার একমাত্র লক্ষ্য, তার ভাগ্যে নৈব নৈব চ। সুশীল ভাবল, এই খালাসিটা হয়তো লেখাপড়া শেখেনি, হয়তো মার্জিতও নয়, কিন্তু এই 7 সমুদ্রে পাড়ি জমিয়ে এসেছে। দুনিয়ার বড় বড় নগর বন্দর, বড় বড় দ্বীপ কিছুই দেখতে বাকি রাখেনি। সত্যি একটা পুরুষ মানুষ বটে। কত বিপদে পড়েছে, কত বিপদ থেকে উদ্ধার হয়েছে। আরও ভাবল, বিপদের নামে যারা পিছিয়ে থাকে তাদের দ্বারা না ঘুচবে অন্যের দুঃখ, না ঘুচবে তাদের নিজেদের দুঃখ। লক্ষ্মী যান না কাপুরুষের কাছে, অলসের কাছে, তাদের তিনি কৃপা করেন যারা বিপদকে, বিলাসকে, আরামপ্রিয়তাকে তুচ্ছ বোধ করে। জামাতুল্লাহ বলল, জাহাজ সৌরাবায়া থেকে এসে পৌঁছবার সঙ্গে সঙ্গে আমাদের দুজনকে হাসপাতালে নিয়ে যাওয়া হলো বাবুজি। এ তো দিনের পরিশ্রম, ঘুম নেই, দুশ্চিন্তা আর আজে বাজে খাবার খেয়ে আমাদের শরীর ভেঙে পড়েছিল। ওদের জন্য কিছু টাকা চাঁদা উঠেছিল। ও হাসপাতাল থেকে যেদিন বাইরে পা দিল সেদিন এক দয়ালু মেম সাহেব ওকে টাকাটা দিয়ে গেলেন। দুস্থ নাবিকদের থাকবার জন্যে গভর্নমেন্টের একটা বাড়ি আছে, সেখানে ওকে বিনা খরচায় থাকবার অনুমতি দেওয়া হলো। ও বাড়িতে আমি প্রায় 2 মাস ছিলাম বাবুজি। তারপর অন্য জাহাজে চাকরি নিয়ে ওখান থেকে চলে আসি। তারপর 5-7 বছর কেটে গেল। আমি যেমন জাহাজে কাজ করি তেমনি করে যাচ্ছি। পূব দেশের বড় বড় বন্দরের মদের দোকান আর জুয়ার আড্ডার সঙ্গে আমার তখন ভালো পরিচয় হয়ে গিয়েছে। একবার আমাদের জাহাজ মেনিলাতে থেমেছে। আমি অন্য সব লস্করদের নিয়ে একটা চেনা জুয়ার আড্ডায় উঠেছি। ওই আড্ডা যে চালায় সে এসে আমায় বললে, এই একবার এসো তো, তোমাদের দেশের একজন লোক তোমার সঙ্গে দেখা করতে চায়। আমি অবাক হয়ে বললাম, আমাদের দেশের? এই আড্ডাধারী লোকটা চীনা। সে হেসে বলল, ইন্ডিয়ার। এতকাল দোকান করছি বন্দরে, ইন্ডিয়ান লোক চিনব না? আমি আড্ডাধারীর পিছু পিছু গিয়ে দেখলাম জুয়ার আড্ডার পেছনে একটা পায়রার খোপের মতো ছোট্ট আর নোংরা ঘরে একজন লোক শুয়ে। লোকটার বয়স কত ঠিক বোঝা যায় না, 40ও হতে পারে, আবার 60ও হতে পারে। অসুখে ভুগে ভুগে বিছানার সঙ্গে যেন মিশে গিয়েছে। আমি বিছানার পাশে বসলাম। তাকে দেখে আমার বড় মায়া হলো বাবুজি। চিনি না, আগে কোনো দিন দেখিও নি, কিন্তু সে আমার দেশের লোক। লোকটা মারা যেতে বসেছে। ওর জন্যে আমার মনে খুব কষ্ট হলো বাবু। মনে হলো ও যেন আমার কত কালের আপনা। আমার নাম নটরাজন। ত্রিবেন্দ্রম শহর থেকে 11 মাইল দূরে কাটিউপ্পা বলে ছোট্ট একটি গ্রামে আমার বাড়ি। কোচিন থেকে যে স্টিম লঞ্চ ছাড়ে ত্রিবেন্দ্রম যাওয়ার জন্যে, সে স্টিমার আমার গ্রামের ঘাট ছুঁয়ে যায়। চারিধারে ঘন বন আর ছোট ছোট পাহাড়। কাটিউপ্পা গ্রাম তুমি দেখনি, বুঝতে পারবে না সে কি চমৎকার জায়গা। জানো, আমি পৃথিবীর অনেক অনেক দেশ বেরিয়েছি। ভব ঘুরে হয়ে চিরদিন কাটিয়ে দিলাম জীবনটা।
কিন্তু কিন্তু আমি তোমায় বলছি, শোনো, ভারতবর্ষের মধ্যে তো বটেই, এমনকি পৃথিবীর মধ্যে ত্রিবাঙ্কুর একটা অদ্ভুত সুন্দর দেশ। কিন্তু আমার দেশের বর্ণনা শোনাবার জন্য আজ তোমায় আমি ডাকিনি। আমার দিন শেষ হয়ে এসেছে। কাল যে সূর্যদেব উঠবে আকাশে, তা আমি চোখে বোধহয় দেখতে পাবো না। তুমি আমার দেশবাসী ভাই, একটা উপকার করবে আমার? हाँ हाँ बोलून ना, आप আমার চাচার বয়সী, যা হুকুম করবেন বলুন, সম্ভব হলে নিশ্চয়ই করব। ওর মুখটা অল্পক্ষণের জন্য আনন্দে ঝলমল করে উঠল বাবুজি, নিভে আসা প্রদীপের আলোর মতো। আমার দিকে চেয়ে বলল, কথা দিলে? বলো, কথা দিলে? কিন্তু ভীষণ লোভ দমন করতে হবে ভাই। আমি আল্লাহর নামে বলছি, যা করতে বলবেন তাই করব। আমার মাথার বালিশের তলায় একটা চামড়ার ব্যাগ আছে, দেখো, সেটা বার করে নাও। নিয়েছো? আমার মৃত্যুর পরে ব্যাগটা আমার গ্রামে আমার স্ত্রীর কাছে পৌঁছে দেবে ভাই? আমি রোগের মাথাটা এক পাশে সরিয়ে আস্তে আস্তে একটা ছোট চামড়ার ব্যাগ বার করলাম। ব্যাগের মধ্যে কিছু কাগজপত্র ছাড়া আর কিছু আছে বলে তো মনে হলো না। তোমার কাছে আমি কোনো কথা লুকোবো না। ব্যাগটার মধ্যে একখানা ম্যাপ আছে। জীবনে অনেক সাহসের কাজ করেছি, অনেক বনে জঙ্গলে ঘুরেছি, অনেক রকম লোকের সঙ্গেও মিশেছি। এই ম্যাপখানা আর এই ব্যাগের মধ্যে যা যা আছে তা আমি সৎপথে পাইনি, কথাটা ছোট করে বলেনি। বেশি বলবার আমার সময়ও নেই, শক্তিও নেই। আজ থেকে 20-22 বছর আগে এই ব্যাগখানা আমার হাতে আসে। যে ম্যাপখানা এই ব্যাগের মধ্যে আছে, তার সাহায্যে যে কোনো লোক দুনিয়ায় মহাধনী হয়ে যেতে পারে। সুলুসির একটা খাড়ির ধারে নিবিড় জঙ্গলের মধ্যে প্রাচীন আমলের এক নগরের ভগ্নস্তূপ আছে। সেই নগর প্রাচীন যুগের এক হিন্দু রাজ্যের রাজধানী ছিল। তার এক জায়গায় প্রচুর প্রচুর ধনরত্ন লুকোনো আছে। যার কাছ থেকে ম্যাপ আমি পাই, সে আমারই বন্ধু। আমরা দুজনে মিলে সোলো সমুদ্রে বোম্বেটেগিরি করেছি 10 বছর ধরে। সে জাতিতে মালয়, ম্যাপ তার নিজের তৈরি। সে নিজে ওই শহরের সন্ধান খুঁজে বার করেছিল। সেখানে নিজের প্রাণ বিপন্ন করে সামান্য কিছু পাথর ছাড়া সে বেশি কোনো জিনিস আনতে পারেনি সেখান থেকে। তার নিজের লেখা জাহাজের লগবুকের কয়েকখানা পাতা আমি মালয় ভাষা থেকে নিজের
নিজের সুবিধের জন্য ইংরেজিতে অনুবাদ করিয়ে নিয়েছিলাম। সৌরাবায়াতে এক গরিব মালয় স্কুল মাস্টারকে ধরে সেই অনুবাদের কাজটা করিয়েছিলাম। সেই অনুবাদের কাগজখানাও এই ব্যাগের মধ্যে আছে। তারপর ম্যাপখানা হাতিয়ে নিয়ে আমি নিজে অনেক খোঁজাখুঁজি করি, কিন্তু সুলু সমুদ্রে আর ওদিকে শয়ে শয়ে ছোট বড় দ্বীপ আছে। তার অনেকগুলোতে মানুষ থাকে, আবার অনেকগুলোতে থাকেও না। প্রত্যেকটাতে ভীষণ জঙ্গল। ম্যাপেও যা আছে তা খুব নিখুঁত নয়। মোটের ওপর সে দ্বীপ আমি বার করতে পারিনি। দেশের গ্রামে আমার ছেলে আছে, তাকে নিয়ে গিয়ে ম্যাপটা আর ব্যাগটা দিও। এর মধ্যে আর একটা জিনিস আছে। আমার বোম্বেটে বন্ধু সেই প্রাচীন শহর থেকে একটা জিনিস পায়। জিনিসটা একটা শিলমোহর বলেই মনে হয়। একখানা গোটা পদ্মরাগ মণির ওপর শিলমোহরটা খোদাই করা। সেটা এর মধ্যে আছে। সেই মোহরের ওপর যে অদ্ভুত চিহ্নটি আঁকা আছে, আমার বিশ্বাস ছিল সেটা ওই প্রাচীন নগরীর রত্ন ভাণ্ডারের একটা বড় হদিশ। তাই ওখানা আমি কবচের মতো গলায় ঝুলিয়ে বেরিয়েছি এতদিন। কিন্তু আজ বুঝেছি, জানো, আমার দিন শেষ হয়ে এসেছে। 19 বছর আগে গ্রাম থেকে যখন চলে আসি, তখন আমার ছেলে ছিল 2 বছরের। আর এই 19 বছরের মধ্যে আমার স্ত্রী আমার পুত্রকে দেখিনি একবারও। বেঁচে থাকলে আছে 21-22 বছরের যুবক। তার হাতে এগুলো সব দিয়ে বলে দিও, বাপের ছেলে যদি হয় সে যেন সেই নগরী খুঁজে বার করে তার বাবা যা পারেনি। আর আমার কিছু বলবার নেই। ব্যাগটা হাতে তুলে নাও। নটরাজন এই পর্যন্ত বলে চোখ বুঝল। ওর কথা বলার শক্তি হারিয়ে গিয়েছিল। চীনা দোকানদারের ইশারায় আমি রোগীর ঘর থেকে বেরিয়ে এলাম। বাবুজি শুনলেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের গল্প হীরা মানিক জলে, দ্বিতীয় পর্ব। প্রযোজনা শান্তনু চ্যাটার্জি, সুশীল এবং গল্পের সূত্রধার সবুজ বর্ধন। গল্প পাঠে ও চীনা সারেংয়ের চরিত্রে অনুজয় চট্টোপাধ্যায়, সনত ও সুশীলের বাবার চরিত্রে দেবব্রত বন্দ্যোপাধ্যায়, জামাতুল্লাহ দেবরাজ ভট্টাচার্য, ইয়ার হোসেন ও নটরাজন তরুণাভ সাঁতরা, অবনী পার্থপ্রতিম ব্যানার্জি, প্রমথ গ্রামের লোকেদের একজন ও জুয়ার আড্ডাধারী দুর্বার শর্মা, সত্যনারায়ণ গাঙ্গুলি
সুশীলের জ্যাঠামশাই ও দ্বীপের দেবতা অম্লান মজুমদার, সুশীলের আর্টিস্ট বন্ধু ও চীনা দোকানদার কৌশিক শীল, সুশীলের মামা শয়তান জয়দীপ সেন, ইয়ার হোসেনের অনুচর দুর্বার শর্মা ও জয়দীপ সেন, শব্দগ্রহণ সুরজিৎ গাঙ্গুলি, আবহ ও শব্দ নিয়ন্ত্রণ গোপাল দাস, পোস্টার সৌরভ মিত্র, গল্পের অডিও রূপান্তর গ্রামের লোক হরি ডক্টর বসুর চরিত্রে এবং সমগ্র পরিচালনায় সৌভিক সাহা। গল্পটি লেখকের কল্পনাপ্রসূত। বাস্তবের সঙ্গে কোনো মিল থেকে থাকলে তা একেবারেই অনিচ্ছাকৃত এবং কাকতালীয়। এই অডিও পরিবেশনা শুধুমাত্র মনোরঞ্জনের জন্য। এর উদ্দেশ্য কোনোভাবেই কোনো জাতি, রাষ্ট্র, ব্যক্তি, জাত বা ধর্মকে আঘাত করা নয়। মদ্যপান, ধূমপান, মাদক সেবন স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। কোনো রকম কুসংস্কার বা অন্ধবিশ্বাসকে গুরুত্ব দেওয়া আমাদের উদ্দেশ্য নয়। এমন আরও অনেক গল্প রয়েছে ক্লিক অ্যাপে। সঙ্গে থাকুন, শুনতে থাকুন।